আমার চ্যানেল নলেজ 360 তে তোমাদের স্বাগত। আমি দীপায়ন চৌধুরী। আজ তোমাদের ক্লাস 10 এর অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 1 নিয়ে আলোচনা করব। দেখো, অঙ্ক শুরু করার আগে তোমাদের একটি বিষয় বলে রাখি যে অঙ্ক কিন্তু দেখে দেখে লিখে দেওয়া বা মুখস্থ করার জিনিস নয়। একমাত্র অঙ্ক বুঝে করাটাই সঠিক নিয়ম, তাতে তোমাদেরই লাভ হবে। এই যাতে তোমরা সঠিকভাবে বুঝতে পারো তার জন্যই আমি প্রত্যেকটা অঙ্ক বোর্ড ওয়ার্ক করে দেখাবো। তাই তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি এবং তোমাদের এই বোর্ড থেকে দেখে দেখে টোকার কোনো দরকার নেই। ভিডিওটি শেষে আমি প্রত্যেকটা অঙ্ক খাতায় করে তোমাদের রেডিমেড দিয়ে দেবো। তোমরা যখন স্কুলে সাবমিট করবে তখন ওখান থেকে চেক করে নিও। চলো শুরু করা যাক। প্রথমেই দেখো অঙ্কটা কি বলেছে সেটা দেখে নিই। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে a b c বাস্তব সংখ্যা ও a নট ইকুয়াল টু 0। এবার এই সমীকরণে বীজদ্বয় সমান হওয়ার শর্ত, অর্থাৎ বীজদ্বয় কখন সমান হবে। এইটা করার আগে আমি একটা জিনিস বলে রাখি যে বীজদ্বয় মানে কি। বীজদ্বয় হচ্ছে x এর মান। এই দ্বিঘাত সমীকরণে x এর মান, দ্বিঘাত সমীকরণে সব সময় x y যে কোনো চলরাশির দুটি মান বেরোয়, দুটি মান মনে থাকবে। এবার কোন সূত্রের সাহায্যে এর মান বের হয় চলো দেখে নিই। এখানে সূত্রটি আছে x সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এই সূত্রটিকে শ্রীধর আচার্যের সূত্র বলা হয়। তোমরা একটু লক্ষ্য করে দেখতে পাবে এই প্লাস মাইনাস দেওয়ার জন্য কিন্তু দুটো মান বেরোয়। এর প্লাসের জন্য একটা মান বেরোয় আর মাইনাসের জন্য একটা মান বেরোয়। তাহলে এই বি স্কয়ার রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac এর জন্যই কিন্তু x এর মান নির্ভর করছে কি রকম হবে। তাই বি স্কয়ার মাইনাস 4ac টিকে বলা হয় দ্বিঘাত সমীকরণের নিরূপক। এটাই নির্ভর করছে x এর মান বাস্তব হবে না x এর মান সমান হবে না অসমান হবে। এবার প্রথমেই যেটা অঙ্কে বলে দেওয়া আছে সেটা আগে দেখে নিই যে বীজদ্বয় সমান কখন হবে। যখন বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে তখন x এর মান সমান হবে, কারণ এই পোরশনটা যদি 0 হয়ে যায় তখন দুটোরই মান বেরোবে মাইনাস বি বাই 2a। এবার মাইনাস বি এর সমীকরণে যা মান দেওয়া আছে সেটা পুট করে তোমাদের বের করতে হবে। বোঝা গেল? এবার আরো দুটো কন্ডিশন থাকে, ওই দুটো কন্ডিশনও দেখে নাও। যদি বি স্কয়ার মাইনাস 4ac এর মান 0 থেকে বড় হয়, এর মান 0 থেকে বড় হয়, তখন কি হবে? তখন x এর মান বাস্তব হবে ঠিকই কিন্তু সমান হবে না। কারণ কি, এই যখনই 0 থেকে বেশি হবে তখন একবার মান প্লাস হবে একবার মান মাইনাস হবে। তাই কোনো সংখ্যা থেকে প্লাস আর মাইনাস হলে সংখ্যা দুটো আলাদা হয়ে যায়, তখন x এর দুটি মান পাওয়া যাবে, অর্থাৎ সমান হবে না কিন্তু বাস্তব হবে। 3 নম্বরটা কি? 3 নম্বরটা হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac মান 0 থেকে ছোট, অর্থাৎ ঋণাত্মক। ঋণাত্মক হয়ে গেলে কি হয়, এর মান বাস্তবেই পাওয়া যাবে না, কারণ রুটের মধ্যে ঋণাত্মক যখন থাকবে তোমরা কিন্তু কিছু বার করতে পারবে না। তোমরা রুট মাইনাস 3 এর মান কিন্তু বের করতে পারবে না। তাহলে ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট যাওয়া যাক, দ্বিতীয় অঙ্কটি শুরু করা যাক। দেখো দ্বিতীয় অঙ্কটি কি বলেছে। অঙ্ক পড়াটা কিন্তু অনেকটাই অঙ্ক করার উপর নির্ভর করছে। তুমি যতটা ভালোভাবে মন দিয়ে পড়ে বুঝতে পারবে ততটাই তোমার কাছে অঙ্কটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাই পড়াটা খুব ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব নির্ণয় করো। তাহলে তোমরা বুঝতেই পারছো এটা আমাদের একটা ডায়াগ্রাম আঁকতেই হবে, নলে আমরা বুঝতে পারবো না। কি বলে দিয়েছে, ব্যাসার্ধটা আমাদের বলে দিয়েছে কত 10 আর জ্যায়ের দৈর্ঘ্য কত বলে দিয়েছে 12। দেখো আমি প্রথমেই একটা বৃত্ত এঁকে নিয়েছি, তার একটি জ্যা আঁকছি। জ্যা মানে জানো তো, জ্যা হচ্ছে বৃত্তের বিপরীত প্রান্তে দুটো বিন্দুর মধ্যে সংযোজক রেখাকেই বলা হয় জ্যা। যে কোনো তোমার এইখান থেকে এর মধ্যেও একটা তুমি সরলরেখা টেনে দিলে সেটা জ্যা হয়ে যাবে। এবার এটা আমি নাম দিয়েছি এ বি। এবার আমি একটা ব্যাসার্ধ কত বলেছে, ব্যাসার্ধ নিয়ে নিচ্ছি, এটা নাম দিলাম ও। তাহলে এই ব্যাসার্ধ এটা হচ্ছে 12 আর এটা হচ্ছে 10। তাহলে এখানে আমি লিখছি, দেখো ব্যাসার্ধ, খুব ইজি অঙ্কটা। ব্যাসার্ধ কত, ও এ সমান কত 10 আর জ্যা কত এ বি সমান হচ্ছে 12। এবার এর লম্ব দূরত্ব মানে কি, ও থেকে এর মধ্যে একটা দূরত্ব নির্ণয় করতে হবে।
দেখো এইটাকে নাম দিয়েছি আমি সি, এটা নাম দিয়েছি সি। এবার তোমরা একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারছো, এবি এর উপর ওসি লম্ব হওয়ার জন্য এই ওসি লম্বটা এবি কে দুটো পার্টে ভাগ করেছে, একটা এসি একটা সিবি। তাহলে এটা আমি লিখেও দিচ্ছি, যেহেতু ওসি লম্ব এবি এর উপর তাই এসি ইকুয়াল টু সিবি। তাহলে যদি এবি টা 12 হয় তাহলে এসি টা এর অর্ধেক, তাহলে 12 এর অর্ধেক কত 6, তাহলে এখানে লিখে রাখো এসি সমান 6, এইবারটা পেয়ে গেলাম 6। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ও এসি এটা কি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো সমকোণী ত্রিভুজের যদি আমি অতিভুজ জানি, ভূমি জানি, তাহলে লম্বটা আমরা ইজি বার করতে পারবো পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। সেটাই আমি করছি। ত্রিভুজ ওএসি এর AO সমান 10, AC সমান কত 6, OC কত জিজ্ঞাসা ছিল। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা কি জানি, অতিভুজের স্কয়ার সমান কি ভূমি স্কয়ার প্লাস লম্বের স্কয়ার। তাহলে আমাকে এখানে বার করতে হবে OC স্কয়ার, OC স্কয়ার মানে এখানে OA স্কয়ার মাইনাস AC স্কয়ার। এবার মানগুলো বসিয়ে দিই। দেখো O এর মান কত 10, তাহলে 10 এর স্কয়ার মাইনাস 6 এর স্কয়ার সমান কত হয়, 10 এর স্কয়ার 100 মাইনাস 6 স্কয়ার 36 সমান হয় 64। তাহলে দেখো এইখানটাতে জায়গা হচ্ছে না বলে আমি এইখানটাতে করে দিচ্ছি। তাহলে OC স্কয়ার যদি 64 হয় তাহলে OC ইকুয়াল টু কত √64 আছে প্লাস মাইনাস 8। তাহলে তোমরা কি কখনো শুনেছো দূরত্ব ঋণাত্মকে? দূরত্ব কখনোই ঋণাত্মক হয় না, অবশ্যই তার ভ্যালু পজিটিভ হয়। তাহলে এই লম্ব দূরত্ব OC সমান কি হবে, OC সমান 8। দেখো তোমাদের এই অঙ্কগুলো আমি কিন্তু বোর্ড ওয়ার্ক করে বোঝাচ্ছি তোমাদের। আমি এই ভিডিওটি শেষে আমি তোমাদের প্রত্যেকটা অঙ্ক খাতায় করে দিয়ে দেবো, তোমরা সেটা প্রজেক্টে সাবমিট করতে পারবে। এই এত এক্সট্রা যেগুলো লিখতে হবে না লিখতে হবে সব ওখানে আমার রেডি করে দেওয়া আছে। কিন্তু বোর্ড ওয়ার্ক করে এই কারণেই বোঝাচ্ছি যাতে তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারো। তাই ধৈর্য ধরে বুঝো, তোমাদের প্রজেক্টে যেগুলো করতে মানে যেভাবে করতে হবে সেটা আমি কিন্তু করে দিয়েছি, সেটা ভিডিও শেষে আমি তোমাদের দিয়ে দেবো। দেখো নেক্সট অঙ্কে যাবো। দেখো অঙ্কটি আগে পড়ে নেওয়া যাক। কি বলেছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটি সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। দেখো তাহলে আমাকে আগে জেনে নিতে হবে ঘনকের আয়তনের কি সূত্র ও সমগ্রতলের কি সূত্র। দেখো আমি একটু বলে দিই, আয়তনের সূত্র হচ্ছে a কিউব অর্থাৎ বাহু কিউব, আর সমগ্রতলের সূত্র হচ্ছে 6a²। বন্ধুরা তোমরা কি জানো ঘনকের মানে ঘনক বলতে কোন বস্তুগুলোকে বোঝায়? ঘনক হচ্ছে তোমরা লুডো খেলো, লুডো ছক্কাটা হচ্ছে ঘনক, যার 6টি তল আছে এবং 6টি তলই হচ্ছে বর্গক্ষেত্র। বুঝা গেল? এবার চলো শুরু করা যাক। দেখো আমি লিখে দিচ্ছি, কি লিখছি, প্রথম ফার্স্ট ঘনকের বাহুর দৈর্ঘ্য আগে a ও আয়তন v1। আয়তনকে v দ্বারা লেখা হয় কারণ v যাকে ইংরেজিতে বলা হয় ভলিউম, ভলিউম মানে আয়তন। এবার সেকেন্ডটা লিখে নিচ্ছি, এগুলো ধরে নিচ্ছি, ধরেই লিখে, কারণ এগুলো তো কোনো একটা ইয়ে দিয়ে ইন্ডিকেট করছি। বাহুর দৈর্ঘ্য v ধরলাম ও আয়তন v2। এবার দেখো আমাদের আয়তন দুটোর অনুপাত কিন্তু অলরেডি দেওয়া আছে। তাহলে আমাদের কি জানি v1/v2 আমরা কত জানি 1/8 আমরা অলরেডি জানি। তাহলে এটা একটু সাইডে লিখি কারণ আমাদের শর্টেজ পড়বে। v1/v2 সমান 1/8। তাহলে v1/v2 জায়গায় আমি কি লিখতে পারি, যদি বাহু দিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি কি a³/b³ সমান 1/8। 1/8 টাকে যদি কিউব আকারে লিখতে যাই তাহলে কি লিখবো 1/2 এর কিউব। তাহলে তোমরা লক্ষ্য করো a³/b³ সমান যদি 1/2 এর হোল কিউব হয়, আমি একটু আরো ক্লিয়ার করে দিচ্ছি, হোল কিউব হয়, তাহলে এই দুই দুই মানে সমানের দুই দিক আমি যদি তুলনা করি
তাহলে আমি কি পাবো, আমি পাবো a/b সমান 1/2। ক্লিয়ার, বোঝা গেল? এবার আমি বাহু দুটোর আমি কি অনুপাত অলরেডি পেয়ে গেলাম। এবার আমি সমকোণের ক্ষেত্রফলের অনুপাত বের করব। দেখো আমার এখানে জায়গা নেই, তার জন্য তোমাদের দেখে নাও ভালো করে, কারণ আমি একটু মুছে দেবো। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, আমি ভিডিওটি শেষে আমি সব অঙ্কগুলো খাতায় করে তোমাদের দিয়ে দেবো। যদি প্রজেক্টের টাইমে তোমরা যখন জমা দেবে তখন ওখান থেকে চেক করে নিতে পারবে। এখন কোনো চিন্তা নেই, এখন শুধু বুঝে নাও। দেখো আমি একটু মুছে দিচ্ছি। তাহলে আমি এখানে কি পেয়ে গেছি, আমি এখানে a/b সমান পেয়ে গেছি 1/2। এবার আমাকে বের করতে দিয়েছি কি সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে আমি যদি ধরে নিই প্রথম ঘনকটির ক্ষেত্রফল a1 সমান কত 6a², আর দ্বিতীয় ঘনকটির ক্ষেত্রফল a2 সমান কি 6b², কারণ এখানে ab টা হচ্ছে প্রথম ও দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে এদের অনুপাত বের করছি a1/a2। দেখো 6 6 কেটে গেল, তাহলে এখানে আমি কি পাবো a/2 হোল স্কয়ার। তাহলে আমি অলরেডি a/2 এর মানটা কিন্তু পেয়ে গেছি। কত, a/2 এর মানটা পেয়ে গেছি হাফ সমান হাফ স্কয়ার সমান কত হয় 1/4। অতএব আমি লিখে দিতে পারবো a1:a2 সমান কত 1:4। বোঝা গেল? দেখে নাও একবার। তোমাদের মুছে দিলাম বলে বারবার বলছি, টেনশন করার কোনো কারণ নেই, আমি ভিডিওটি শেষে তোমাদের সব রেডি করা জিনিস দিয়ে দেবো। এবার যেহেতু অঙ্ক বোঝার বিষয় তাই এত কষ্ট করে বোঝাচ্ছি। দেখে নাও, আমরা 4 নম্বর অঙ্কটি দেখিনি, কি দেওয়া আছে সেটা একই দেখি। যে 400 টাকায় 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক সুদের হার কত? এবার অঙ্কে যে সমস্ত ডাটাগুলো দেওয়া আছে সেগুলো আমি আগে লিখে নেব। দেখো প্রথমেই লিখে নিই আসল, আসলকে কি লেখায় পি দ্বারা, সুদের হারটা আমাকে বের করতে দিয়েছে। এবার দেখো আমাদের এই তিনটে জিনিস দেওয়া আছে, সরি আরেকটা জিনিস যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি সমান কত দেওয়া আছে 441 টাকা। এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের সূত্রটি কি, অর্থাৎ এই যে সমূল চক্রবৃদ্ধিটা পাচ্ছি সেটা কোন সূত্রের মাধ্যমে পাচ্ছি। দেখো সূত্রটি হলো সমূল চক্রবৃদ্ধি সমান p1 প্লাস r/100 টু দি পাওয়ার n। তাহলে পিটা কি, পিটা হচ্ছে আসল, আরটা হচ্ছে সুদের হার, আর এনটা হচ্ছে পর্ব। পর্ব কি, পর্ব হচ্ছে তোমার যেটুকু টাইম তুমি ব্যাংকে টাকাটা রাখবে তার মধ্যে তুমি কতবার সুদ পাচ্ছ সেটাই হচ্ছে পর্ব। দেখো এখানে সময় কত, সময় হচ্ছে 2, অর্থাৎ সুদটাও কত দিচ্ছে 1 বছর পর পর দিচ্ছে, তাহলে 2 বছরে তুমি কতবার সুদ পাচ্ছ 2 বার। তাহলে এখানে পর্ব কি হবে, পর্ব n সমান হয়ে যাবে 2। এবার আমাদের কি বলে দেওয়া আছে, সমূল চক্রবৃদ্ধিটা বলে দেওয়া আছে, যা যা বলে আছে সেই ডাটাগুলো আমি এন্ট্রি করছি। দেখে নাও এটা। এবার আমি কিছুটা মুছে দেবো, কারণ আমাদের এখানে জায়গা নেই, তার জন্য কিছুটা মুছে দিতে হবে। দেখো দেখে নাও, দেখো আমি এই লাইনটা মুছলাম না, কারণ এই লাইনটা নিয়ে আমাদের কাজ। এখানে আমি কি পেয়ে গেছি 441 সমান 400 ইন্টু 1 প্লাস r/100 তার স্কয়ার। এটা আরেকবার লিখে নিই। এবার এটা আমি মুছে দিচ্ছি। এবার দেখো এইটা আমার স্কয়ারে আছে, তাহলে আমাকে এটা স্কয়ারে আনতে হবে। কিভাবে আনবো দেখো, তবে আমি কিন্তু ব্যালেন্স করতে পারবো। তাহলে তোমরা জানো 441 সমান কি 21 ইন্টু 21, আর 400 সমান কি 20 ইন্টু 20। তাহলে আমি এটাকে লিখতে পারি 21/20 এর হোল স্কয়ার দিয়ে। এবার দুদিকেই আমার স্কয়ার আছে,
তার জন্য আমি এই দুটোকে তুলনা করে আমি লিখতে পারি 21/20 সমান হচ্ছে 1r/100। এবার আমি এই 1টাকে এইদিকে নিয়ে আসছি, অতএব r/100টা কত? এটা 1 থাকার জন্য 20, 1 এ 20 হয়ে যাচ্ছে, তো 21 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে 1/20। এটা কি করে 1 এলো বুঝতে পারলে তো? এই কিছু নাই মানে 1, তাহলে 20 * 1 20, তাহলে 21 থেকে 20 বাদ গেলে হয় 1, আর নিচে 20টা পড়ে আছে। এবার r সমান কি হলো, যেহেতু 100টা নিচে আছে তার জন্য উপরে চলে যাবে, কাটাকাটি হয়ে গেল, নিয়ে হয়ে গেল উত্তর 5। এবার যেহেতু এ বার করতে দিয়েছে সুদের হার, তার জন্য সেটা সব সময় শতকরা হবে, তার জন্য আমি পার্সেন্টেজ দিয়ে দিলাম। বোঝা গেল? দেখো ভালো করে দেখে নাও, বুঝে নাও। তোমাদের আরো একবার বলে দিচ্ছি, এইগুলো দেখে দেখে টোকার কোনো কারণ নেই, তোমরা এগুলো বুঝে নাও, আমি তোমাদের একদম রেডি করে দিয়ে দেবো ভিডিওটি শেষে। 5 নম্বর অঙ্কে চলে যাবো। দেখো অঙ্কটি কি বলেছে, x, 12, y, 27 যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে x ও y এর মান নির্ণয় করতে হবে। দেখো ক্রমিক সমানুপাতে থাকলে সেটা কি হবে সেটি দেখে নাও। তোমরা তিনটে সংখ্যা দিয়ে আগেই পড়েছো যে a b c যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে আমরা লিখতে পারবো a/b সমান b/c। সেই ধরনের সেই রকমই চারটে সংখ্যা যদি ক্রমিক সমানুপাতে থাকে তখন কি লিখবো দেখে নেওয়া যাক। a b c d যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে তখন আমরা লিখবো a/b সমান b/c সমান c/d। সেই রকম ভাবে এই চারটি সংখ্যা ক্রমিক সমানুপাতে আছে, তাহলে আমরা কি লিখতে পারবো, x/12 সমান 12/y ইকুয়াল টু y/27। এবার দেখো আমাদের এই দুটো সমীকরণ নিয়ে যদি আমি কাজ করি তাহলে কিন্তু আমরা y এর মানটা পেয়ে যাব, কারণ এই দুটো সমীকরণের মধ্যে x এর মান নাই। অতএব আমরা লিখলাম y সমান y/27। দেখো কোনাকুনি গুণ করে নিলাম, দেখো এইটার সাথে এইটা কোনাকুনি, এইটার সাথে, তাহলে কি লিখলাম y² সমান হচ্ছে 12 * 27। 12 * 27 কত হয়, 324। তাহলে এখান থেকে আমরা লিখতে পারলাম y সমান কত, √324। তাহলে এইটা রুট ওভার করলে কত হবে, এটা রুট ওভার করলে হয় 18। বোঝা গেল? এবার আমরা y এর মানটা পেয়ে গেছি 18। এবার এই দুটো সমীকরণে আমি y এর মানটা পুট করে নেব। তো আবার আমরা কি লিখতে পারি, x/12 সমান কি 12/y সমান x/12 ইকুয়াল টু 12/18। এই ক্ষেত্রে আমি কোনাকুনি গুণ করলাম, 18x সমান হয়ে গেল 144। 144 কেন হলো, কারণ 12 * 12 হচ্ছে 144। তাহলে এখানেই করি তাহলে সুবিধা হবে। তাহলে x ইকুয়াল টু কি 144/18, কাটাকাটি হয়ে গেল 8। তাহলে আমি কি পেলাম, x এর মান কত পেলাম 8, আর y এর মান কত পেলাম 18। দেখে নাও ভালো করে অঙ্কটি। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 6টি দেখে নেবো। দেখো কি বলেছে, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের AB একটি ব্যাস ও C বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু, তাহলে OBC যদি 60 ডিগ্রি হয় তাহলে OC এর মান কত। দেখো এই সমস্ত অঙ্কগুলো করতে গেলে এই অঙ্কটা পড়ে একটা সঠিক চিত্র অঙ্কন করতে হবে, তাহলে কিন্তু আমাদের কাছে জলের মতন পরিষ্কার। আমি একটা বৃত্ত এঁকে নিয়েছি, এইবার আমি যেহেতু AB ব্যাস বলে দিয়েছে তাই আমি ব্যাসটি অঙ্কন করছি। এখানে AB হচ্ছে ব্যাস ও ওটা হচ্ছে কেন্দ্র। এবার বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু নিয়ে নিলাম C। এইবার সিটাকে আমি যোগ করলাম, এই দিকেও আমি যোগ করে দিলাম। এবার আমি কি বলে দিয়েছি এখানে লিখছি, কোণ OBC ইকুয়াল টু 60 ডিগ্রি। এইবার দেখো এই ACB কোণটা, এটা 60 ডিগ্রি বলেছে, লিখে দিই 60 ডিগ্রি। এবার এই কোণ ACB এই কোণটার মান কি তোমরা বলতে পারো, এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। কিভাবে 90 ডিগ্রি হলো, কারণ এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আমরা 136 পাতায় একটা উপপাদ্য আছে, সেখানে পড়েছি যে অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। সেখান থেকে আমরা বলতে পারি ACB ইকুয়াল টু 90 ডিগ্রি। কারণ কি, কারণ হচ্ছে কোণ ACB হলো অর্ধবৃত্তস্থ
কোণ। বাস। এইবার আরো একটা জিনিস কি আমাকে বের করতে দিয়েছে OCA অর্থাৎ আমাকে এখানে একটা লম্ব অঙ্কন করতেই হবে। বোঝা গেল? এইবার দেখো এই OB আর BC বাহুটা কি? BC বাহুটা সমান, কারণ এই দুটোই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু বাহু দুটো সমান তাই এই কোণটাও সমান হবে, তাই এইটা 60 হলে এটাও কত? এটাও হবে 60। আমি লিখে দিই ত্রিভুজ OBC এর কোণ BCO ইকুয়াল টু 60 ডিগ্রি, কারণ এখানে আমি লিখে দিচ্ছি OB ইকুয়াল টু BC। এইবার তোমাদের কাছে ব্যাপারটা অনেক ইজি হয়ে গেল। আমার এই গোটা কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর এইটা কোণ হচ্ছে এইটুকু কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আমি এই কোণটা পেয়ে যাব। এই কোণটা কত? এই কোণটা অবশ্যই হবে 90 মাইনাস 60, সেটাই লিখব। কোণ ACB, এই কোণ ACB ইকুয়াল টু কি? কোণ BCO প্লাস কোণ OCA। এইবার কোণ OCA কত? কোণ OCA সমান কোণ ACB মাইনাস কোণ BCO। ACB এর মান কত? 90 আর এর মান কত? 60 সমান অ্যানসার হয়ে গেল 30। বুঝতে পারলে? পুরো ক্লিয়ার? এই চিত্র যদি অঙ্কন করতে না পারো বা ভুল চিত্র অঙ্কন করো তাহলে কিন্তু অঙ্কটা জটিল হয়ে যাবে। দেখে নাও, তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার সলিউশন দেওয়ার চেষ্টা করব। নাম্বার অঙ্কটা কি বলেছে দেখে নিই। কি বলেছে? ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এবার তোমাদের একটা জিনিস বলে রাখি যে ঘনক মানে হচ্ছে লুডো ছক্কা, তাই এই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a স্কয়ার। এটা কি? এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, আর আয়তন হচ্ছে a কিউব। বোঝা গেল? এবার অঙ্কে শুরু করা যাক। দেখো এবার আমি ধরে নিলাম প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a, ধরি বাহুর দৈর্ঘ্য সমান a। তাহলে এখন সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? সমগ্রতলের ক্ষেত্রফল a1 সমান ধরলাম 6a স্কয়ার। এবার তোমাদের কি বলেছে? বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেল, তাহলে এখন বাহুর দৈর্ঘ্য কত? এখন বাহুর দৈর্ঘ্য a প্লাস a ইন্টু 50/100। যেহেতু 50% বলেছে তার জন্য 50/100 হলো। এটা কেটে গেল 2 নিয়ে এই দিকে হয়ে গেল যোগ করে 3a/2। 3a কি করে হলো বুঝতে পারলে তো? 2 ইন্টু a 2a প্লাস a 3a/2। এবার এখন ক্ষেত্রফল কত? এখন ক্ষেত্রফল কত সেটা দেখে নাও। এটা কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফল। শুধু ক্ষেত্রফল এইখানে সমগ্রতল কথাটা লিখে দেবে, আমি খাতায় অবশ্য করে দিয়েছি অঙ্ক, পরে দেখে নিও। সমগ্রতলের ক্ষেত্রফল এই কারণেই বলা হবে কারণ লুডো ছক্কায় 6টা তল আছে, 6টা বর্গক্ষেত্র নিয়ে গঠিত। এইবার শুধু যদি ক্ষেত্রফল বলা হয় বা প্রতিটি তলের ক্ষেত্রফল তখন কিন্তু a স্কয়ার হবে, যেহেতু 6টা তল তার জন্য সমগ্রতলের ক্ষেত্রফল 6a স্কয়ার হচ্ছে। এটুটা কত হবে? 6 ইন্টু 3a/2 স্কয়ার। 3a/2 স্কয়ার কেন হচ্ছে বুঝতে পারলে? কারণ আগে বাহুর দৈর্ঘ্য ছিল a, তার জন্য ক্ষেত্রফলটা হয়েছিল 6a স্কয়ার। এখন এটা পরিবর্তন হয়ে 3a/2 হয়ে গেছে, তার জন্য সমগ্রতলের ক্ষেত্রফলটা আমি লিখছি 6 ইনটু 3a/2 এর হোল স্কয়ার। এবার আমি এটা ভেঙে নিচ্ছি, কেটে গেল, এটা 3 হলো, এটা 2 হলো, এটা হলো 27a স্কয়ার বাই 2। তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল? প্রথমে ক্ষেত্রফল ছিল 6a স্কয়ার, সেখান থেকে বের হলো 27a স্কয়ার বাই 2। তাহলে বৃদ্ধিটা কত পেলো সেটা দেখে নিন। বৃদ্ধি a2 মাইনাস a1 সমান কত হলো? 27a স্কয়ার বাই 2 মাইনাস 6a স্কয়ার। এটা জায়গা কম আছে বলে এখানে একটু আলাদা করে দিই, নইলে তখন এর সাথে মিশে যাবে। নিয়ে এবার দেখো করে নিই।
27 স্কয়ার আর এদিকে কত হলো 12 স্কয়ার, কারণ 6 দুগুণে 12 পড়ে থাকলো 2 সমান 15 স্কয়ার বাই 2। এবার আমাদের কি বলেছে শতকরা বৃদ্ধি কত, যেহেতু শতকরা বৃদ্ধি বলেছে তাই বৃদ্ধিটাকে আমাকে পার্সেন্টেজে বার করতে হবে। তার জন্য আমি এই জায়গা নেই, তার জন্য কিছুটা মুছে আমি উপরে করে দেখি। আমরা দেখো শতকরাটি বের করে নিচ্ছি। তাহলে প্রথমে ক্ষেত্রফল কত ছিল 6 স্কয়ার, সেইখান থেকে বেড়ে কত হলো, বেড়ে হলো 27 স্কয়ার বাই 2। তাহলে বৃদ্ধিটা কত হয়েছিল, বৃদ্ধিটা হয়েছিল 15 স্কয়ার বাই 2। এবার পার্সেন্টেজে বের করব। দেখো 6 স্কয়ারে বৃদ্ধি কত 15 স্কয়ার বাই 2। তাহলে একে বৃদ্ধি কত 15 স্কয়ার বাই 2 ইনটু 6 স্কয়ার। তাহলে 100 তে কত 15 স্কয়ার বাই 2 ইনটু 6 স্কয়ার ইনটু 100। দেখো প্রথমে স্কয়ার কেটে দিলাম, তারপর এইটা কাটলাম 3 দিয়ে, 3 5 15, 3 দুগুণে 6। তাহলে এটা 2 কাটলো 50, এই দুইটাও কাটলো 25, 25 ইনটু 5 হয়ে গেল 125 পার্সেন্টেজ। বোঝা গেল? তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে 100 তে 125 কিভাবে হয়, কিন্তু বাহুর দৈর্ঘ্য যেহেতু 50% বেড়ে গেছে তাই এইটা হচ্ছে। এবার লাস্ট অঙ্ক চলে যাওয়া, অর্থাৎ কোশ্চেন নাম্বার 8 আমরা দেখে নেব। আমার কোশ্চেনটা হচ্ছে একটা সাধারণ সমাধান, x এর মান নির্ণয়। দেখো কি দেওয়া আছে 2x + 1 + 3/2x + 1 = 4। এখান থেকে মান নির্ণয়। তাহলে এটা প্রথমেই আমরা এর কি লসাগু করে যোগ করে নেব। লসাগু হয়ে গেল 2x + 1। যেহেতু এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে সেটা 2x + 1 দিয়ে গুণ হবে। তার জন্য এটা হয়ে গেল 2x + 1 এর হোল স্কয়ার। হোল স্কয়ারটা কেন হলো বুঝতে পারলে তো? এর নিচে কিছু নাই 1, তাহলে 2x + 1 ডিভাইডেড 1 সমান 2x + 1 ই হচ্ছে। তো 2x + 1 ইনটু 2x + 1, তার জন্য এটা হলো হোল স্কয়ার। প্লাস কত হলো +3 সমান 4। এবার এটা আমি হোল স্কয়ারে ভেঙে নিচ্ছি। তো 2x এর হোল স্কয়ার কত হবে 4x² প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা a প্লাস b এর হোল স্কয়ারে ভাঙলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপরে আমার আছে কি 3, এইদিকে কত আছে নিচে 2x প্লাস 1 সমান 4। এবার আমরা এটা কোণায় কোণি গুণ করে দেব। এটা 1 স্কয়ার, তাহলে এদিকে 1 প্লাস 3 4। এবার এটা কোণাকুনি গুণ করে দিচ্ছি। তো 4 ইনটু 2x কত হলো 8x, 4 প্লাস হলো এটা কি করে হলো আরেকবার দেখে নাও। 4 ইনটু 2x 8x, 4 ইনটু 1 সমান হয়ে গেল 4। এবার আমরা কি করব, এইটাকে এইদিকে নিয়ে চলে আসবো সমানের এইদিকে। এই +4 -4 কেটে গেল, তাহলে আমার কি পড়ে থাকলো 4x² প্লাস 4x মাইনাস 8x সমান -4x সমান 0। এখান থেকে আমি কি 4x টা কমন নিয়ে নিতে পারবো, কি পড়ে তাহলে x সমান 0। তাহলে তোমরা ছোটবেলাতেই পড়েছো যে দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে একটি অবশ্যই 0 হবে। সেটাই আমি এখানে লিখছি। এখানে আরেকটা অংশ আছে। তাহলে এই 4x ইনটু x মাইনাস 1 এর গুণফল যদি 0 হয় তাহলে 4x 0 হতে পারে, 4x এর মান 0 হতে পারে, তখন x এর মানও 0। অথবা কি হতে পারে x মাইনাস 1 টা 0 হতে পারে, তাই ওটাও লিখছি x মাইনাস 1 সমান 0। সেই ক্ষেত্রে x কি হয়ে গেল 1, অর্থাৎ x এর দুটো মান বের হলো 0 অথবা 1। বোঝা গেল? আজকে আমাদের অ্যাক্টিভিটি ক্লাস 10 এর অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 1 টা নিয়ে আলোচনা করব। নেক্সট 2 টা অবশ্যই আসবে। তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট যে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আমার ভিডিও যে দেখবে তা গ্যারান্টি দিয়ে বলতে পারি তার বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং তোমাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে তারাও দেখে এবং বুঝে নিজেরা করতে পারে। আজকে এখানেই থাকলো, পরের দিন পার্ট 2 নিয়ে দেখা হচ্ছে।